বন্ধুরা, পাইলস বা অস্ত্র একটা এমন সমস্যা যেটা লজ্জায় অনেকে গোপনে লুকিয়ে রাখেন। ডাক্তারের কাছে বলতে চান না, আত্মীয় পরিজনের কাছে বলতে চান না, বাড়িতেও বলেন না। কিন্তু আপনি কি জানেন, সময় মতো যদি এই পাইলস রোগটা চিকিৎসা না করা হয় তাহলে এটি মারাত্মক ব্যাধি আকার ধারণ করতে পারে, অর্থাৎ গুরুতর আকার ধারণ করতে পারে। যে অনেকেই বলে যে একটা হোমিওপ্যাথি ওষুধে নাকি পাইলস সেরে যায়। কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা যুক্তিসঙ্গত, প্রকৃত একটা ওষুধে সারানো সম্ভব কিনা? এছাড়া এই পাইলস রোগটা কীভাবে চিনবেন? অনেকে ফিশা রোগের সঙ্গে গুলে ফেলেন, অনেকে ফিস্টুলা রোগের সঙ্গে গুলে ফেলেন। তো আসলে পাইলস রোগটা আপনি কীভাবে চিনবেন সে সম্বন্ধে আলোচনা করব, এবং পাইলস কত প্রকার হয় সে সম্বন্ধে আলোচনা করব, এবং এ থেকে মুক্তি পাওয়ার সহজ পদ্ধতি, কখন আপনি ডাক্তারের কাছে পরামর্শ নেবেন, সার্জারি পরামর্শ নেবেন, এছাড়া কখন আপনি হোমিওপ্যাথিক ওষুধের সাহায্য নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন, এবং যাতে করে আগামী দিনে ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেইরূপ আজকের গুরুত্বপূর্ণ একটা রোগ সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে পাইলস। হ্যাঁ বন্ধুরা, এই পাইলস রোগটার সঙ্গে অনেকে ফিস্টুলা বা ফিশার রোগটাকে গুলিয়ে ফেলেন, অর্থাৎ পাইলসটাকে চিনতে পারে না। ফোন করে অনেকে বলেন, আমাদেরকেও বলেন যখন অনলাইন ট্রিটমেন্ট নিতে চান, বলে আমার এরকম ফিস্টুলা হয়েছে। তো ফিস্টুলাটা কেমন প্রকৃতি বলতেই পারে না, তখন বলে সে এইরকম ধরনের, দেখা গেল সেটা পাইলস হয়েছে। আবার অনেকে ফিশার রোগ, তাকে আবার পাইলস বলে। তো এরকম অনেকে জানে না মলদারের মানে পাইলস, এটা সাধারণ মানুষের একটা অভিজ্ঞতা বা ডাক নাম হয়ে গেছে, জানে না হয়তো। তো যাই হোক, এই পাইলসটা হচ্ছে দু রকমের হয়। একটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ ভিতরের, আর একটা হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ বাইরের। অনেক সময় রক্তপাত বা ভীষণ প্রকৃতির রক্তস্রাব, ব্যথা, জ্বালাপোড়া এসব লক্ষণ দেখা যায়। তো বাইরে বেরিয়ে এলে আমরা দেখতে পাই যে সেখানে হচ্ছে ছাগলের বাটের মতো বা আঙুরের ফলের মতো থকা থকা, এইরকম লক্ষণ এটা পাইলসের লক্ষণ। আবার ভিতরে অনেক সময় এরকম ধরনের হয়, তবে ভিতরটা কম। তো বাইরে বেরিয়ে এলে তো আমরা দেখতে পাই যে ছাগলের বাটের মতো বা আঙুলের থকার মতো এরকম ধরনের। তো আমাদেরকে এখন জানতে হয় পাইলসটা হয় কেন। তো পাইলসটা সাধারণত দীর্ঘদিনের যে কোষ্ঠকাঠিন্য সেজন্য কারণে হয়। আমার বেশিরভাগ অতিরিক্ত যে ঝাল মশলাযুক্ত খাবার, এটা তো আমরা নিত্যই খেয়ে চলেছি, সাবধানতা গ্রহণ করার নাম নেই, এই জন্য কারণে হয়। কম জল সেবন করা, তো শরীরে যখন জলীয় অংশ কম হয় বা জল আমরা কম সেবন করি তখন কনস্টিপেশন তৈরি হয়, পায়খানা শক্ত হয়, সে কারণে হয়। দীর্ঘদিন বসে থাকা, অতিরিক্ত যারা বসে কাজকর্ম করে, চলাফেরা করে না, সেজন্য কারণে হয়। আবার গর্ভাবস্থা বা স্থূলতাজনিত কারণে, যারা অতিরিক্ত দ্রুততার সঙ্গে স্থূল বা বেটে হয়ে যায়, মোটাসোটা হয়ে যায়, তাদের কোঁথানি বা বেগটা বারবার আসতে থাকে। আবার গর্ভাবস্থায় কী হয়, যে যখন আস্তে আস্তে গর্ভস্থ শিশু পরিপুষ্ট বা বৃদ্ধি হতে থাকে, তখন আস্তে আস্তে তলপেটটা ভারী হওয়ার জন্য কারণে একটা চাপ সৃষ্টি হয়, মলদ্বারে একটা চাপ সৃষ্টি হয়, সেজন্য কারণে এরকম অনেক সময় বলি রোগের সৃষ্টি হয়। তো এইসব কারণে মলদ্বারে একটা চাপ বাড়ে এবং শিরা ফুলে ওঠে, ফলে বলি রোগের সৃষ্টি হয়। এবার আসবো বন্ধুরা, যে লক্ষণগুলো কী কী দেখা যায়, কেমন প্রকৃতির লক্ষণ দেখতে পাবেন। বিশেষ করে আমরা যখন মল ত্যাগ করতে গিয়ে রক্তপাত দেখতে পাই, তখন আমরা জানি এটা বলি রোগ তৈরি হয়েছে। ব্যথা বা জ্বালা পোড়া, আবার চুলকানিও থাকতে পারে। মলদ্বারের বাইরে কিছু বেরিয়ে আসা, মানে আঙুলের থকার মতো করে যেরকম বললাম, এগুলো দেখলেই দেরি না করে অবশ্য করে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তো অনেকেই বলে যে একটা হোমিওপ্যাথি ওষুধে বা একটা ওষুধেই পাইলস কন্ট্রোল হয়ে যায়, কিন্তু পাইলস খুব কঠিন একটা পরিস্থিতি। যদি 1-1.5 বছরের উপরে চলে যায়, অবশ্যই করে আপনি উপযুক্ত ডাক্তারের পরামর্শ নেবেন। মিথ্যে প্রতিশ্রুতি আমরা দিই না, একদম যেটা বলছি সেটাই আপনি করবেন। যদি 1-1.5 বছর পেরিয়ে যায়, তখন কিন্তু অবশ্যই করে নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন। অবশ্যই করে এই রোগের যে অভিজ্ঞ ডাক্তার, সেই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। তবে হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্যে অনেকদিন ওষুধ খেয়ে হয়তো কোনোভাবে টিকে রাখা যায়। তবে যদি 1 বছরের মধ্যে হয়, তাকে অনেকটা চেষ্টা করে হয়তো সেই রোগটাকে সারানো সম্ভব হয়। কিন্তু 1-1.5 বছর পেরিয়ে গেলে, বিশেষ করে 1 বছরের বেশি দেখেছি আমরা যে এই রোগগুলোকে কিন্তু কন্ট্রোল করা যায় না। বিশেষ করে ভীষণ প্রকৃতির আকার ধারণ করলে আর তো হয়ই না। শুধুমাত্র রোগীকে মিথ্যে আশ্বাস দিয়ে চাপা রেখে
আর সেরকম চিকিৎসা কিন্তু আমরা করি না, আশ্বাসও দিই না। তো কী করতে হবে? তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিন্তু বন্ধুরা, কথা হলো যে একটা ওষুধে কি প্রকৃতভাবে পাইলস সারে? একটা হোমিওপ্যাথি ওষুধে না। প্রত্যেক রোগীর উপসর্গ বা ধাতুগত লক্ষণ আলাদা আলাদা হয়। তার মধ্যে হয়তো কিছু ওষুধ আছে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে কাজ করে, এমনটা হতে পারে, সেটা ঠিকই আছে। কিন্তু একটা ওষুধের সমস্ত রোগ সারবে, মানে সমস্ত রকম পাইলস সারবে, তাহলে পাইলসের বাজারে একটা ওষুধ বার হতো, আর বার হতো না। হয়তো দেখা গেল স্কুলাস হিপোকাস্ট্রাম ওষুধটা একটু বেশি কাজ করে বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কাজ করে, তাহলে কি সবার ক্ষেত্রে কাজ করবে? এমন হতে পারে? মোটেও না। তাহলে চলুন এই যে কয়েক প্রকার ওষুধ সম্বন্ধে আমরা আলোচনা করি, যে পাইলস রোগের ক্ষেত্রে কী কী ওষুধ। তাহলে যে লক্ষণটা আপনার মিলবে আর কি, মানে যে ওষুধের সঙ্গে আপনার বৈশিষ্ট্য মিল হবে, চরিত্রের মিল হবে, সেই ওষুধটা আপনার ক্ষেত্রে কার্যকরী। কারণ স্কুলাস হিপোকাস্ট্রাম এটা কিন্তু পাইলসের একটা রাজকীয় ঔষধ, সবাই জানে। কিন্তু লক্ষণ তো থাকতে হবে। যেমন যদি পাইলসের সঙ্গে আপনার প্রচুর পরিমাণে তীব্র ব্যথা থাকে, পিঠে ব্যথা থাকে, শুষ্ক অনুভূতি থাকে, আর কোমরে ব্যথা থাকে, ঢেপে মানে বসে উঠতে গেলে আপনার কোমরে ব্যথা বেশি অনুভূতি হয়, এই লক্ষণটা যদি থাকে তাহলে অবশ্যই করে স্কুলাস হিপোকাস্ট্রাম আপনার ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী। তাহলে সেইভাবে ওষুধটা নেবে। 2 নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে হেমামেলিস। এই হেমামেলিস কোথায়? যদি প্রধান সমস্যা হয় যে রক্তপাত প্রচুর পরিমাণে, আমরা জানি শিরা ফেটে গিয়ে যে রক্তপাতটা হয়, সেক্ষেত্রে হেমামেলিস দারুণ কাজ করে। যার জন্য বলি রোগের ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে, বলি রোগের রক্তস্রাবের ক্ষেত্রে। যদি তাজা রক্ত হয়, বেদনাযুক্ত হয়, তাহলে দুর্দান্ত রূপে কাজ করে। এটি রক্তপাত বন্ধ করতে সহযোগিতা করে। তো আপনি মাদার টিংচার হিসেবে বা 3200 প্রথমে মাদার টিংচার হিসেবে নিন, 8-10 ফোঁটা করে দিনে 2 বার, তারপরে 3200 চলে যান 10-15 দিন নেওয়ার পরে। এরকম কিন্তু একটু পরিবর্তন করে অবশ্যই আপনাকে এই রোগের ক্ষেত্রে নিতে হবে। 3 নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে নাকভূমিকা। যাদের প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য, এই যে বসে দিন অতিবাহিত করে বা বেশিরভাগ বসে কাজকর্ম করেন, অল্প অল্প করে পায়খানা হয়, আবার মলত্যাগের সময় অসম্পূর্ণ, মানে মনে হয় যেন অনেকটা মলত্যাগ হবে, কিন্তু ততটা হয় না। বেগ একটা থাকে সর্বদাই যে আরেকটু হলে মনে ভালো হতো, কিন্তু হয় না। সেক্ষেত্রে কিন্তু এই নাকভূমিকা দারুণভাবে কাজ করে। বিশেষ করে এই মশলাযুক্ত খাবারের যে একটা নেশা, এই রকম সমস্যা যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু খুব দারুণ কাজ করে। এখানে 30 বা 200 পড়ে নিচ্ছি, আপনি দিনে 2 বার করে নিতে পারেন। অনেকে কী করেন যে মলদ্বারে অতিরিক্ত ব্যথা, জ্বালা যন্ত্রণা আর কোষ্ঠকাঠিন্য এই সমস্যা দেখে সকালে সালফার 30 আর রাত্রিবেলা নাক্স আহারের পরে আর কি শুতে যাওয়ার সময় নাক্স সেবন করেন। তো অনেক ক্ষেত্রে দেখা গেল এই সালফার আর নাক্সে অনেকটা রোগটা কিন্তু মানে দমিয়ে রাখা যায়, কারণ সালফারে জ্বালা যন্ত্রণা থাকে, আর নাক্স হচ্ছে কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য একটা ভালো ঔষধ, গ্যাস অ্যাসিডিটির ভালো ঔষধ। এরকম দেখেছি আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ওষুধটা, তা বলে সব ক্ষেত্রে নয়। কিন্তু সালফারটা সেখানেই সব থেকে বেশি কাজ করে যেখানে জ্বালাপোড়া, মলদ্বারে তো জ্বালাপোড়াটা বেশি হয়, জন্য হয়। আবার চুলকানি, গরম অনুভূতি, সেই গরমটা বা চুলকানিটা ঠান্ডা জলে উপশম, এই লক্ষণ থাকলে কিন্তু সেখানে সালফার। আর এরকম লক্ষণ বেশি পাওয়া যায় বলে একটু আগে বললাম যে কিছু লক্ষণ আছে যেগুলো বেশি পাওয়া যায় এইসব রোগের ক্ষেত্রে, তাই ওই জন্য বেশি কাজ করে। আপনি সকালে সালফার 30 আর রাত্রে শুতে যাওয়ার সময় আহারের পরে নাকভূমিকা 30, এরকম নিয়েও দেখতে পারেন, দারুণ কাজ করে অবশ্যই, কিন্তু সব ক্ষেত্রে নয়। আবারও বললাম, এই যে আপনার ইন্টারনেট দেখে যে ভ্রমে পড়ে যান একটা অবশ্যই পাইলস রোগ থেকে মুক্তি, আমি দেখেছি সেই সব ভিডিওগুলো কিন্তু বেশি চলতে থাকে। কিন্তু বন্ধুরা, লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি ওষুধগুলোকে নির্বাচন করুন, দরকার হলে আপনার নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিন। কিন্তু শুধু এই যে ওষুধের উপর নির্ভর করলে হবে না, সঙ্গে আপনার যে খাওয়া দাওয়া, লাইফস্টাইল, এগুলোকে কিন্তু একটু পরিবর্তন করতে হবে। অবশ্যই করে এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। আর এই পাইলস রোগ হলে অতিরিক্ত কোঁত বা বেগ দিয়ে পায়খানা করা যাবে না। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় একটু ভুসি, স্টোভগুলো ভুসি খেতে হবে, শুকনো, জলে ভিজিয়ে নয়। কারণ আগে থেকে যদি জলে ভিজিয়ে রাখেন জলটা শোষণ করে নেবে, তাহলে হবে না। শুকনো খেতে হবে, যাতে করে ভিতরে গিয়ে সে অন্ত্রের গা থেকে রস শোষণ করে ফুলে উঠতে পারে, মলটাকে টেনে নিতে পারে। তাহলে অবশ্যই করে কী করতে হবে, যে শুকনো খেতে হবে। আপনি দিনে 2 বার করে খান না, সকাল এবং সন্ধ্যা 1 চামচ করে এই সবগুলো ভুসি, খুব দারুণ কাজ করে। এটা একটা কি
আঁশ বলতে গেলেই চলে, যাকে বলা হয় ফাইবার। তা আমাদের এই যে এসবগুলো ভুসি খুব দারুণ একটা ফাইবার, একে নিলে কী হয়, পায়খানাটা টেনে বেরিয়ে আসে এবং সরল থাকে, কনস্টিপেশন করে না। যাই হোক, এছাড়া কী করতে হবে, আঁশযুক্ত খাবার আপনাকে খেতে হবে। যে সমস্ত ছালযুক্ত খাবার মানে আছে আর কি, সবজি আছে, সেগুলোকে খেতে হবে। যেমন ঢ্যাঁড়স, আচ্ছা সবজি, অতিরিক্ত ফল, এগুলো খেতে হবে। নিয়মিত হাঁটাচলা করতে হবে। বেশি সময় বসে থাকা আপনাকে এড়িয়ে চলতে হবে, যতটা পারা যায় একটু চলাচল করবেন, সবসময় বসে থাকা সম্ভব নয়। আর টয়লেটে কখনো বেগ বা চাপ দিয়ে এরকম আর বেশিক্ষণ বসে থাকবেন না। দরকার হলে আপনি আবার যাবেন, এককালীন কিন্তু একেবারে বসে বসে আরেকটু মলত্যাগ করি কাজে যেতে হবে, আরেকটু মলত্যাগ করি কাজে যেতে হবে, কাজে গিয়ে যদি আবার মলত্যাগ পায়, এইরকম চিন্তাভাবনা নিয়ে কখনো চলবেন না। তাহলে কিন্তু বারবার এই যে প্রেশার দিচ্ছেন না, বলিটা কিন্তু নামার চেষ্টা হয়ে যাবে, আবার বেরিয়ে আসার চেষ্টা হবে। এমনকি যারা সার্জারি করেছেন, সেই সার্জারি করার পরেও তাদেরকে এরকম কিন্তু আক্রান্ত হতে হয় এই বেগ দিয়ে মলত্যাগ করতে গিয়ে, বা ভারী কাজ কোঁত দিয়ে যদি কোনো কাজ করতে যায়, সেখানেও এইভাবে এই রোগে আক্রান্ত হয়। তো সেগুলো থেকে এড়িয়ে চলতে হবে, এটুকু খেয়াল রাখবেন। এবার আসি যে কখন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, এটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। যদি অতিরিক্ত রক্তপাত হয় তাহলে অবশ্যই করে ডাক্তারের পরামর্শ নেবেন। অসহ্য ব্যথা যন্ত্রণা যদি হয়, সেটা যদি আপনার সহ্য সীমার বাইরে হয়, অবশ্যই করে ডাক্তারের পরামর্শ নেবেন। দীর্ঘদিন ধরে এই রোগটা ভালো হচ্ছে না, বিশেষ করে 1.5 বছর পেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যাবেন। আমার কথা অনুযায়ী চলতে থাকুন। আমি বলছি না যে আমাদের পরামর্শ নিন, আমি বলছি 1-1.5 বছর, বিশেষ করে 1.5 বছর পেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যান। কোনো একজন গুরুত্বপূর্ণ অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে পরামর্শ নিন, ছবি করুন, সঠিকভাবে চিকিৎসা নিন, জীবন বাঁচান। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে প্রতারিত করা নয়, আপনাকে সুস্থ রাখা। যাওয়ার আগে একটা শেষ বার্তা দিতে যাব বন্ধুরা, একটি ওষুধে সবসময় সমস্যার সমাধান হয় না। আর এই রকম টাইটেল দেখে আপনারা পাগল হবেন না। সঠিক চিকিৎসা নিলে, নিজে সাবধানতা অবলম্বন করলে অবশ্যই এই প্রকার রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। হ্যাঁ বন্ধুরা, অবশ্য করে আপনি সুস্থ থাকুন। যদি আপনার পরিবারে কেউ অসুস্থ এরকম একটা রোগে আক্রান্ত হয়, তাকে সঠিক পরামর্শ দিয়ে সঠিক জায়গায় চিকিৎসা নিন। ভালো থাকুন সবাই। আর একটা কথা বলবো বন্ধুরা, যেতে যেতে, যদি মনে হয় যে আমাদের এই চ্যানেলটা আপনার ভালো লেগেছে, আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর মনে যদি হয় যে সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি, তাহলে প্রত্যেকে একটা করে লাইক করবেন। যতজন ভিডিও দেখবেন লাইক করবেন, লাইক করলে উৎসাহ বাড়ে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হয় পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।